সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই সাদর অভিনন্দন। আমার আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মহামায়া নামক গল্পখানি। এই গল্পখানি বিশ্ববিদ্যালয় স্তরে, বিশেষ করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলায় যারা এমএ করছে তাদের পঠন পাঠন হিসেবে রয়েছে। তো প্রথমে আমি গল্পের বিষয়ে আলোচনা করব এবং তারপরে আলোচনা করব গল্পের একখানি চরিত্র। এই গল্পে যে নারী চরিত্র অর্থাৎ প্রধান চরিত্র তার নাম মহামায়া। যুবতী এই নারী অত্যন্ত সুন্দর দেখতে এবং তার গায়ের রং যেভাবে গল্পকার ব্যাখ্যা করেছেন তা অতুলনীয় বলা চলে। সেই নারীর বয়স বর্তমানে 24 বছর, কিন্তু কুলীন ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও তার বিবাহ এখনো সম্পন্ন হয়নি। তাদেরই প্রতিবেশী রাজীব বলে একটি ছেলের সাথে মহামায়ার ছিল ভালোবাসার সম্পর্ক। বাল্যকাল থেকেই তারা খেলাধুলো করে এবং খেলাধুলার সঙ্গী হিসেবে পরস্পরের সঙ্গে পরিচিত ছিল, কিন্তু আজকে বড় হওয়ার সাথে সাথে তাদের মনের সংযোগ ঘটেছে বা মন দেওয়া নেওয়া বিনিময় হয়েছে। মহামায়া কিন্তু এই বিষয়ে খুবই কঠিন এবং শক্ত হৃদয়ের মানুষ। সে কিন্তু সহজে রাজীবের কোনো কথায় বা রাজীবের কোনো আহ্লাদে অংশগ্রহণ করে না। রাজীব তাকে যথোচিত ভয় পেয়ে চলে। একদিন রাজীব তাকে ডেকে পাঠালো নদীর ধারে পুরানো ভাঙা মন্দির প্রাঙ্গণে। উভয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করার পর মহামায়া জিজ্ঞাসা করল কী কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে তা যেন তাড়াতাড়ি ব্যক্ত করে। রাজীব অত্যন্ত ভয়ে, সংকোচে এবং যা কিছু সে বলতে চেয়েছিল সেই কাব্যিক ভাষা হারিয়ে ফেলে শুধুমাত্র এটাই বলে বোঝাতে পেরেছে যে তোমাকে নিয়ে আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে চাই। এই কথা শুনে কিন্তু মহামায়া প্রচণ্ড অবাক হয়ে যায় এবং রাজীবও যেন নিজের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে পারছিল না। অবশেষে মহামায়া তাকে জানায় যে এটা তার পক্ষে সম্ভব নয় এবং সে তখন নিজের গমনোদ্যোগের জন্য প্রস্তুত হয়। কিন্তু রাজীব তাকে এই মুহূর্তেই শুনিয়েছে যে সে যে নীলকুঠির সাহেবের কাছে সে প্রতিপালিত বা যে সাহেবের কাছে সে কর্ম প্রতিপালন করে, সেই সাহেব কিন্তু এই বামনহাটির নীলকুঠি থেকে চ্যুত হয়ে বা বামনহাটির নীলকুঠি থেকে পরিবর্তিত হয়ে সে বর্তমানে সোনাপুর নীলকুঠিতে কর্মরত অবস্থায় বা সেখানে কর্মসাধন করবার জন্য রওনা দেবে। ফলে চিরকালের জন্য রাজীবও তার সাথে সেখান থেকে চলে যাবে। রাজীবের একজন পিসি ছিল, যেই পিসির সঙ্গে আমাদের এই মহামায়ার কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বা মহামায়ার একটা স্নেহ আর্দ্র পরিপূর্ণতা ছিল। কিন্তু মহামায়া কোনোদিনও রাজীবের জন্য কোনো কোমলতা দেখায়নি। তো যাই হোক, রাজীব যখন জানিয়েছে যে সে সেখান থেকে চলে যেতে চায় বা চলে যেতে হবে তাকে, তখন মহামায়াও তাতেও কিন্তু কি বিশেষভাবে বিব্রত হয়নি, আর সে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কিন্তু সেখানে দেখতে পাওয়া গেছে যে ভবানীচরণ মুখুজ্জে অর্থাৎ মহামায়ার দাদা সেই দিকেই আগিয়ে আসছে। মহামায়া যেমনি গম্ভীর, কথা কম বলে, তার মধ্যে যেমন ভাবের লালিত্য বিশেষ দেখতে পাওয়া যায় না, তার দাদাটির মধ্যেও সেই একই গুণ বজায় ছিল। কিন্তু অর্থের সচ্ছলতা না আনতে পারার জন্য এই কুলীন বোনের বয়স 24 হয়ে যাওয়া সত্ত্বেও সে বিবাহ সম্পন্ন করাতে সক্ষম হয়নি। মহামায়ার দাদাকে দেখতে পেয়েছে প্রথম রাজীব মহামায়াকে জানানোর পরে উভয়েই কিন্তু মন্দিরের মধ্যে দাঁড়িয়ে থাকতে সাহস পায়নি। রাজীব মন্দিরের পিছনের দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মহামায়া কিন্তু সবেগে ধরেছিল তার হাতখানি এবং যখন তার দাদা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করে সামনে দাঁড়ায়, তখন মহামায়া তাকে জানিয়েছিল, রাজীব, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার ঘরেই আসছি। এই বলে সে তার দাদাকে অনুসরণ করে তার পিছু পিছু বাড়ির দিকে যায় এবং শোনা যায় নাকি সেই দিনই তার দাদা একটা লাল চেলিয়া নিয়ে বোনকে সেটা পরিধান করতে নির্দেশ দেয় এবং তাকে সঙ্গে নিয়ে নদীর ধারে সেই শ্মশান ঘাটের ঘরটিতে গিয়ে হাজির হয়, যেখানে গঙ্গা যাত্রীদের রাখা হতো। অর্থাৎ মরণাপন্ন মানুষগুলোকে যেখানে আগিয়ে নিয়ে আসা হতো বা রাখা হতো, সেরকম একটা মরণাপন্ন বুড়োর পাশে নিয়ে গিয়ে তাকে দাঁড় করিয়ে ব্রাহ্মণকে যখন সে ইঙ্গিত করে ডেকেছে, তখন মহামায়ার আর বুঝতে দেরি থাকে না যে এই মরণাপন্ন বা মৃত্যুপথযাত্রী ব্যক্তির সঙ্গেই তার বিবাহ সম্পন্ন হবে। মহামায়া তাতে কোনো প্রতিবাদ করেনি। সত্যিই সেখানে বিবাহ সম্পন্ন হয়েছে এবং তার পরের দিনই মহামায়া বিধবা হয়েছে। এই খবর রাজীবের কাছে এসে পৌঁছেছিল।
রাজীব কিন্তু মহামায়ার বিয়ে নিয়ে যতটা আন্তরিকভাবে উদ্বেল হয়েছিল, মহামায়া বিধবা হয়েছে তাই নিয়ে কিন্তু তার মনে খুব একটা বেশি প্রতিফলিত আকাঙ্ক্ষা বা প্রতিফলিত দুঃখ কষ্ট যন্ত্রণা এসে পৌঁছয়নি। কিন্তু তখনই রাজীবের কাছে বিষয়টা প্রচণ্ড কষ্টকর এবং অসহ্যকর হয়ে উঠল যখন সে জানতে পারল মহামায়া স্বামীর সাথে সহমৃতা হতে চলেছে। এই খবর শোনার পর রাজীব নিজের ঘরের মধ্যেও থাকতে পারছিল না, আবার বাইরেও বেরোতে পারছিল না। প্রচণ্ড সুতীব্র যন্ত্রণায়, হৃদয়ের যন্ত্রণায় সে এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য প্রচণ্ড চেষ্টা করার সত্ত্বেও সেই মুহূর্তেই প্রচণ্ড ঝড় এবং বিদ্যুৎ বর্ষণ ও সঙ্গে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির দাবদাহে সে যখন ঘরের দরজা বন্ধ করে অপেক্ষা করছিল বা উপস্থিত ছিল, তখন কেউ একজন বাইরে থেকে এসে প্রচণ্ড সশব্দে ঘরের দরজায় করাঘাত করে। রাজীব ঘরের দরজা খুলে দিতে দেখে যে একজন নারী মাথা থেকে পা পর্যন্ত বস্ত্র পরিহিত, বস্ত্র দিয়ে পরিব্যাপ্ত হয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করেছে। সে জানতে চাইলে সেই নারী জানিয়েছিল যে আমি হলাম মহামায়া। তো সেই মুহূর্তে সে বলেছিল যে আমরা চলো এখান থেকে চলে যাই। মহামায়া এবং রাজীব সেই ঘর থেকে বেরিয়ে তার সাহেব যেই দিকে বর্তমানে অবস্থিত রয়েছে সেই দিকে গমন করবার জন্য মাঠের পথ ধরে তারা। কারণ গ্রাম্য পথের মধ্যে দিয়ে যেতে গেলে অনেক গাছ ভেঙে পড়বার সম্ভাবনা বা বিপদের সম্ভাবনা আছে বলে তারা মাঠামাঠি পথ অনুসরণ করে। কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো বিশেষ কথাবার্তা না কয়ে এবং কোনো রকম আচ্ছাদনের সরিয়ে তার পরিস্থিতিকে দর্শন না করে রাজীব তাকে সঙ্গে নিয়ে গিয়ে পৌঁছে। রাজীবের কাছে কিন্তু মহামায়া প্রতিশ্রুতি করিয়ে নিয়েছিল যে সে কোনোদিনও যেন তার মুখ দেখবার চেষ্টা না করে বা মুখ দেখতে না চায়। রাজীব তখনকার মতো তাতেই রাজি হয়েছিল। কিন্তু জীবনের পথ বড় দুর্গম। মানুষ বলে কোনো কারণে যে কথা, আবেগের বশে যে কাজ করে ফেলে বা যে কথা বলে ফেলে, পরবর্তীকালে কিন্তু তা প্রতিফলিত রাখা বা তাকে বজায় রাখা অত্যন্ত কঠিন। তাই রাজীব পরবর্তী সময়ে জীবনের একটা অসন্তোষের মধ্যে পড়ে। তার কাছে মহামায়া রয়েছে ঠিকই, কিন্তু সেই মহামায়া বেঁচে থাকা, মারা যাওয়া, মহামায়া থাকা এবং না থাকা সবই যেন সমান। এইভাবেই দিনের পর দিন চলছিল। অনেক দিন পর একটা জ্যোৎস্না পুলকিত শুক্লপক্ষের রাত্রে বাইরে চাঁদের আলো, আকাশে মেঘ কেটে যাওয়ার পরে, বর্ষাকাল, আকাশে মেঘ কেটে যাওয়ার পরে বাইরের চাঁদের আলো ঘরে এসে প্রবেশ করেছে। কোনো ঔৎসুক্যবশত রাজীব মহামায়ার ঘরের মধ্যে প্রবেশ করে এবং গিয়ে দেখে জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মহামায়ার মুখে। কিন্তু একটু কাছে যেতে রাজীব চমকে যায়। এ কি? এ কোন মহামায়া? তার তো সে এই মুখ ছিল না। অর্থাৎ ইতিপূর্বের ঘটনা এখানে একটু বলা প্রয়োজন। যেদিনকে মহামায়াকে সহমৃতা করানোর জন্য সমাজের লোকজন তার হাত পায়ে দড়ি বেঁধে তাকে জ্বলন্ত চিতার উপরে শায়িত করেছিল, তারপরেই যখন ঝড় বৃষ্টি এসে উপস্থিত হয়, তখন সেই লোকজনগুলো নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য শ্মশান ঘাটের সেই ঘরটিতে গিয়ে আশ্রয় নেয় এবং দরজা বন্ধ করে দেয়। এমন সময় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টিতে মহামায়ার শ্মশানের যে অগ্নিদাহ সেটা অনেকটাই ক্ষান্ত হয়ে আসে এবং তার হাতে পায়ে বাঁধা যে দড়ি সেগুলো পুড়ে নষ্ট হয়ে যায়। ফলে সে সেখান থেকে কোনো মতে আধপোড়া বস্ত্রটাকে জড়িয়ে নিজের ঘরে ফিরে আসে। তখন তাদের বাড়িতেও কেউ ছিল না, কারণ তারা সকলেই তখন শ্মশান ঘাটে। সুতরাং সে সেখান থেকে একটি পরিশ্রুত বস্ত্র নিয়ে তার সর্বশরীর ঢাকা দিয়ে গিয়ে পৌঁছেছিল রাজীবের বাড়ি। কিন্তু মহামায়ার গণ্ডদেশের বাম দিকটা সম্পূর্ণ পুড়ে গিয়ে এক বিশ্রী দর্শনের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। সেটা সে নিজেই দর্পণেই দেখে গিয়েছিল তার ঘর থেকে, এবং সেই দর্পণটিকে সে আছাড় মেরে চুরমার করে ভেঙে দিতে বাধ্য হয়েছিল। কারণ একজন মানুষের সাধারণ যে রূপ, সাধারণ যে বৈশিষ্ট্য, সাধারণ যে দিগদর্শন, সেটা যখন নষ্ট হয়ে যায় মানুষের পক্ষে একটা মুহূর্তের মধ্যে সেটাকে সহ্য করে নেওয়া অত্যন্ত কঠিন। সেটা রাজীবও কোনোদিন সহ্য করতে পারবে না। এই ভেবেই হয়তো মহামায়া রাজীবের কাছে প্রতিশ্রুতি করিয়েছিল তার মুখের দর্শন যেন সে কোনোদিন করতে না চায়। কিন্তু আজকে রাজীব যখন মহামায়ার এই মুখ দর্শন করেছে, তখন সে তার কণ্ঠ থেকে একটি শব্দ বের করে ফেলেছে অসাবধানে, আর সেই শব্দতেই জেগে উঠেছে মহামায়া। এবং রাজীব তখন বুঝতে পেরেছিল যে মহামায়া কিন্তু তার উপরে প্রচণ্ড বিরূপ হয়েছে এবং তার উপরে প্রচণ্ড রাগান্বিত হয়েছে। তাই জন্য রাজীব তার পায়ে পড়ে গিয়ে প্রচণ্ড অন্যায় স্বীকার করেছিল যে আমাকে তুমি ক্ষমা করো, আমার অন্যায় হয়ে গেছে।
কিন্তু মহামায়া তার কোনো অনুরোধ শোনেনি এবং সেই রাত্রেই সেই ঘর থেকে বেরিয়ে চলে গেছিল। রাজীবের জীবন চিরকালের জন্য শূন্য একটা ভালোবাসার মন্দির পড়ে রইল মাত্র, সেখানকার দেবতা কিন্তু বর্তমান আর রইল না। এই ছিল গল্পের কাহিনী। এই গল্পের কাহিনীর পরিপ্রেক্ষিতে আমি বলবো যে প্রশ্নটা প্রথম আসা উচিত বা প্রথম গুরুত্ব দেওয়া উচিত, সেই প্রশ্নটা হলো মহামায়ার চরিত্র। কারণ নামকরণটা যেহেতু মহামায়াকে দিয়ে করা হয়েছে এবং মহামায়াই যেহেতু এই গল্পের প্রধান ভূমিকা এবং তার চরিত্রকে নিয়েই যেহেতু সর্বত্র একটা আলাদা উৎফুল্ল ভাব বা একটা ক্লাইম্যাক্স তৈরি হয়েছে, সুতরাং তার চরিত্রটা কেমন বা ইত্যাদি নিয়ে আলোচনা করা উচিত। মহামায়ার চরিত্র আলোচনা করতে গিয়ে কিন্তু আমি একজন সমালোচক হিসেবে বলবো মহামায়ার চরিত্রের দোষের পরিপূর্ণতা সর্বাগ্রে বা সর্বত্র বলা চলে। আমরা একটা চরিত্রকে আলোচনা করতে গেলে তার দোষ গুণ ইত্যাদি বলতে পারি। প্রথমে একটা ভূমিকা বলতে হয়, গল্পের কাহিনী বা গল্পের ছোট একটা বিষয়বস্তু প্রাসঙ্গিকতাকে টেনে নিয়ে সে ভূমিকা বলবার পরে যার চরিত্র নিয়ে আলোচনা করছি তার চরিত্রের দোষ বা গুণ, বিশেষ করে যদি কেউ দোষে গুণে ভরা হয় তাহলে তার চরিত্রের চারটে গুণ আলোচনা করা হলো, হয়তো বা একটা দোষ আলোচনা করা হলো, 5টা মোটামুটি চারিত্রিক বৈশিষ্ট্য আমি সকলকে লিপিবদ্ধ করতে বলি বা সকলকে বজায় রাখতে বলি। চারিত্রিক বৈশিষ্ট্য 5টা। এছাড়া ভূমিকা উপসংহার নিয়ে 7টা প্যারাতে উত্তরটাকে করলে আমার মনে হয় ভালো হয়। যদিও বা এই প্রসঙ্গে কোথাও কোনো বোধহয় নির্দেশিকা নেই, কিন্তু আমার মনে হয় জিনিসটা অনেক সুন্দর হয়। তো সেই প্রসঙ্গে আমি বলি মহামায়ার চরিত্র বলতে গেলে আমাদের বলা উচিত তার চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই সে হচ্ছে আত্ম অহংকারী। কারণ একজন পুরুষকে সে শিশুকাল থেকে চেনে, শিশুকাল থেকে তার খেলার সঙ্গী, তৎসত্ত্বেও তার কাছে কোনোদিন নিজেকে ধরা দেয়নি বা তার সঙ্গে কোনোদিন মলিন ব্যবহার, শান্ত ব্যবহার, ভালো লাগার ব্যবহার বা যেমন মানুষের নরনারীর সঙ্গে যে সম্পর্ক থাকা উচিত বা বন্ধুর যে সম্পর্ক থাকা উচিত, বিশেষ করে একজন নারীর পক্ষে পুরুষের কাছে যে ভাব থাকা উচিত তার থেকে সে ব্যতিক্রমী ভাব প্রকাশ করেছে বলে আমার মনে হয়েছে। সুতরাং সেখানে দাম্ভিক চরিত্র বা অহংকারী চরিত্র, মহামায়া আত্মকেন্দ্রিক চরিত্র। সে কিন্তু শুধু নিজের কথাটাই ভেবেছে, অন্যের কথা ভাবেনি। তার দাদা তো যখন তাকে অনুসরণ করিয়ে গৃহে নিয়ে গেছে তখনও কিন্তু সে চেষ্টা করেনি রাজীবের কাছে ফিরে আসার জন্য। রাজীবকে কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল আমি তোমার ঘরে ফিরে আসবো, কিন্তু ফিরে আসার জন্য কী চেষ্টা করেছিল? কিছুই না। হ্যাঁ, সব দেহে দাহ করার সময় সেখান থেকে কোনো মতে ভাগ্যক্রমে প্রাণ বাঁচিয়ে অর্ধদগ্ধ দেহটাকে নিয়ে এসে ফিরে এসেছে, এটা কিন্তু ফিরে আসা বলে না। এই ফিরে আসার মধ্যে তার কিন্তু আত্মিক একটা যে ইচ্ছানুকম্পার অভাব আমার মনে হয়েছে সেটা যেন বারবার ধরা পড়েছে। অর্থাৎ সে মনে করলে রাজীবের মতো সরল সাদাসিধে যুবকের সঙ্গে জীবনটাকে সুন্দরভাবে কাটাবার জন্য কোনো না কোনো প্রতিবাদ বা কোনো সমাজ বিদ্রোহী আচরণ সে করতে পারত, কিন্তু তার মধ্যে তা আমরা দেখিনি। তাই তাকে আমরা আত্মকেন্দ্রিক বলতে পারি, দাম্ভিক বলতে পারি। আচ্ছা, তার মধ্যে আমরা দেখেছি যে যখন তাকে শ্মশান ঘরে নিয়ে গিয়ে সেই মৃত্যুপথযাত্রী বৃদ্ধর সাথে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল তার দাদা, সেটাকে যখন সে বুঝেছিল সে কিন্তু কোনো প্রতিবাদ করেনি। এই প্রতিবাদ না করার মধ্যে তার যেন ইচ্ছা মৃত্যুটাকে সেইখানেই গ্রহণ করে নেওয়ার একটা প্রবণতাকে আমরা দেখতে পেয়েছি। জীবন্ত মানুষ যখন তার মৃত্যুকে সাগ্রহে গ্রহণ করে, আমার মনে হয় সেটা মানুষের কাছে একটা চরিত্রের স্খলন ছাড়া আর কিছু নয়। সেইটা আমরা সেখানে দেখতে পেয়েছি। এছাড়াও রাজীবের কাছে যখন এসেছিল, একটা মানুষ আর একটা মানুষের কাছে থাকলে, আমরা জানি আগুনের কাছে ঘি থাকলে তারা পরস্পরের মধ্যে একটা আলিঙ্গন বা পরস্পরের কাছে আসবার বা পরস্পরের সঙ্গ অনুসঙ্গের সম্পর্ক গড়ে তোলবার যে চেষ্টা, কথাটা প্রবাদে রয়েছে, সেই প্রবাদটা যদি কার্যকরী হয় তাহলে দুজন মানুষ একটা নির্দিষ্ট পরিবারের মধ্যে দীর্ঘদিন যখন উদযাপন করছে তখন কিছু না কিছু ভঙ্গিমায় তাদের পারস্পরিকতা বা পরস্পরের মধ্যে বিচ্ছেদটাকে ভেঙে দেওয়ার প্রবণতা মহামায়ারই থাকা উচিত ছিল, কারণ সে চিরকাল রাজীবের মতো দুর্বল চরিত্রকে ধমক চমক দিয়ে চালিয়েছে। সুতরাং এইভাবে আমরা মহামায়ার 4টে অন্তত, যেহেতু চরিত্রটার মধ্যে অনেকগুলো দোষের দিক দেখতে পেয়েছি, 3টে দোষ বলতে পারি, 2টো গুণ আমরা বলতে পারি। সেই গুণগুলো হলো সে যেহেতু আমাদের রাজীবের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে সে একদিন না একদিন তার ঘরে ফিরে আসবেই, সত্যি সে ফিরে এসেছিল। কিভাবে এসেছিল, কেন এসেছিল, কতটা নিজেকে সঠিক অবস্থায় বজায় রেখে আসতে পেরেছিল আমরা সে প্রসঙ্গে গেলাম না, কিন্তু তার প্রতিশ্রুতি সে বজায় রেখেছে। এখান থেকেই একজন জেদি নারীর, একজন প্রতিবাদী নারীর চরিত্রকে কিন্তু আমরা দেখতে পাই।
এরকমভাবে মহামায়ার চরিত্র আমরা বলতে পারি। উপসংহারে এসে বলতে পারি মানুষ দোষে গুণে ভরা, সেই দোষে গুণের পরিপ্রেক্ষিতে সব মানুষকেই বিচার করা চলে। কারো বা দোষের পাল্লা একটু ভারী হয়, কেউ বা গুণের দিকটা অনেক বেশি উচ্চাঙ্গে প্রতিফলিত করতে পারে। সেই দিকের কথা ভুলে গিয়েও আমরা বলতে পারি মহামায়া একটি অন্যতম আদর্শ চরিত্র। তার চরিত্রের মধ্যে আমরা যে দিগদর্শনগুলো দেখেছি সেখান থেকে অনেক মানুষেরই একটা নীতি এবং নৈতিকতাকে বা আচরণের বেশ শৌখিন দিকভঙ্গিমাকে আমরা অনুসরণ করা উচিত, এবং সেই দিক থেকে চরিত্রটি যথেষ্ট গুরুত্ব পায় এবং বাংলা সাহিত্যের একটা অন্যতম অধ্যায়ের অঙ্গ হিসেবে প্রযুক্ত হতে পারে। তো এই ছিল আমার এই গল্পের বিবরণ ব্যাখ্যা এবং তার একটা আনুষঙ্গিক প্রশ্নর উত্তর কেমন হতে পারে সেই সম্পর্কে তোমাদের কাছে বিবৃতি দেওয়া। আমি তোমাদের এইটুকু বলতে পারি, রবীন্দ্রভারতীর সমস্ত নোটস আমার কাছে রেডি আছে। কারোর প্রয়োজন হলে তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অবশ্য ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে আজকে 24-25 বছর ধরে অত্যন্ত কম মূল্যে, মানে ছাত্রছাত্রীরা যাতে সুবিধা পায়, সবাই যাতে সেটাকে গ্রহণ করবার সুযোগ পায়, সেটাকে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিই। তোমরা প্রয়োজন মতো আমার সঙ্গে যোগাযোগ করলে করতে পারো। এই বলে আমি আজকে আমার এই ভিডিও শেষ করলাম।